নিমেষের মধ্যে চলে আসলাম রানাঘাটের মিশন গেটে। দেখো টোটোতে খাট নিয়ে যাচ্ছে। আমরা বহরমপুরকে বাইপাস করে এখন বহরমপুর বাইপাস ধরে চলে গেলাম। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স আর 62 কিলোমিটার। তো এখন পৌঁছে গেছি আমরা ফারাক্কাতে। আমার বাদিকেই রয়েছে বিহারের কিষানগঞ্জ স্টেশন। তো লেভেলের খারাপ রাস্তা, আর তার সঙ্গে আমার হিমালয়ানের হেডলাইট একেবারে কোনো কাজের না। আমরা 492 কিলোমিটার পার করে এখন পৌঁছেছি ইসলামপুরে। গুড মর্নিং ফ্রম বাড়ি। এখন ঘড়িতে বাজে সকাল 5টা, আর আজকের তারিখটা হচ্ছে 13ই জানুয়ারি সোমবার। তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমাদের যাত্রাপথ হচ্ছে সিকিমের উদ্দেশ্যে। তো আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার বউও। তো দীর্ঘ তিন বছর ধরে 3বার প্ল্যান করার পরেও সিকিমে আমাদের যাওয়া হয়নি। তো আজকে 4 নম্বর বার সিকিমের প্ল্যান হলো। তো আজকে যে করে কনফার্ম সাকসেসফুল করতেই হবে। তো তার আগে দেখিয়ে দিই আমার সঙ্গে কে যাচ্ছে। এই যে আমার ওয়াইফ বৈশালী পুরো সেজেগুজে রেডি হয়ে গেছে। টুক করে আগে বাইরে গিয়ে পুরো রেডি ফেডি হয়ে যায়, লাগেজগুলো আর প্যাক করতে হয়তো 15-20 মিনিট লাগবে। তো ভাবিনি যে এতক্ষণ সময় লেগে যাবে। এখন ঘড়িতে বাজে 6:12। আমাদের এই লাগেজ পুরো দেখো মনে হচ্ছে লাদাখ যাচ্ছি। যদিও শীতকাল বলে অনেক কিছু প্রিকশন নিতে হয়েছে, আর ফার্স্ট টাইম দুজনে মিলেই যাচ্ছি, অনেক কিছু চিন্তা ভাবনা করে নিয়েছি। তো দেখা যাক কি হয়। লাগেজটা অনেকটাই হয়ে গেছে। তো যাই, চলো একেবারে কথা হচ্ছে ডিরেক্ট মোটো ব্লগিং সেট আপে। জয় মা জয় দুর্গার নাম নিয়ে আমাদের রাইড আজকে স্টার্ট করলাম। এখন কিন্তু 6:18 বাজে। বাইরে আমাদের একেবারেই শীত লাগছে না, উল্টে গরমই লাগছে, কারণ আমরা থার্মাল সব পরেই আমরা একেবারে রাইডটা স্টার্ট করেছি। এই যে চলে আসলাম আমাদের নাগেরবাজার মোড়। এবার এখান দিয়ে লেফট টার্ন বারাসাতের দিকে যাব। তো ট্রিপের আগে ফুল ট্যাঙ্ক করে নেওয়াটা আবশ্যক। এমনিতে বাইকে তেল সেরকম নেই, তো এখন ফুল ট্যাঙ্কটা করিয়ে নিই। নর্মালটা দেবে না 1067 টাকার 10.16। নাগের বাজারের পাশে যে পেট্রোল পাম্পটা আছে নাইডু কলেজ, সেখান থেকে পেট্রোলটা ভরিয়ে নিলাম। তো এখান থেকেই ট্রিপ মিটার 0 করে নিয়েছি। এখন ফুয়েল রেঞ্জ মোটামুটি 300 কিলোমিটারের বেশিই দেখাচ্ছে। আমাদের বেরোনোর কথা ছিল সেই 4টের সময়, কিন্তু বিভিন্ন কারণের জন্য ঘুমটুম ভাঙেনি। এই সব কারণের জন্য আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। সেই 5টার সময় ওঠার পরে সেই লাগেজ বাঁধার পরে বেশ অনেকটাই টাইম লেগে গেল। জয় মা, রক্ষা করো, শান্তিতে যেন যেতে পারি মা, রক্ষা করো। যেতে যেতে একটা খুব সুন্দর ভিউ তোমাদের দেখাই। দেখো আমার ডান দিকেই রয়েছে সূর্য। সবে সূর্য আস্তে আস্তে উঠছে, আর আমরা সেই সূর্যকে দেখতে দেখতে আমরা এখন রাইড স্টার্ট করলাম। সত্যি আজকে হয়তো দিনটা সুন্দরই হবে। তো তোমরা পাশে থেকো। আরও আগে বেরোনো দরকার ছিল। এখন ঘড়িতে বাজে 6:48। রাস্তাঘাটে কিন্তু বেশ ভালোই যানজট শুরু হয়ে গেছে। তো এখন চলে আসলাম ডাকবাংলো মোড়। আমার ডান দিক দিয়ে চলে যাচ্ছে বনগাঁ বসিরহাট দিকে, আর আমি চলে যাচ্ছি সোজা। যদিও এই রাস্তা আমার রোজের চেনা রাস্তা, কারণ রোজ আমাকে এই রাস্তা দিয়েই আসা যাওয়া করতে হয়। এই যে আমরা এখন ডাকবাংলো মোড় দিয়ে সোজা চলে আসলাম 34 নম্বর জাতীয় সড়ক, যেটা এখন সম্ভবত NH 12 নাম হয়েছে। এই যে আমার সেই চেনা জায়গা, চেনা রাস্তা, চেনা জায়গা। আমি সব সময় এখানেই থাকি। এই যে শর্মা সিনেমা হল, আর এই যে আমার দোকান সেগুন, আর আমার মন্দির। ও খুব অদ্ভুত লাগছে যে এই এক সপ্তাহ ধরে থাকবো না দোকানে। NH 34 কিংবা NH 12 যেটাই হোক, এই রাস্তা দিয়ে শিলিগুড়ি যেতে গেলে যতগুলো রেলগেট পড়ে তার সব উপর দিয়ে কিন্তু মোটামুটি ফ্লাইওভার হয়ে গেছে। শুধু এই বারাসাত রেলগেটের ওপর দিয়ে ফ্লাইওভার হওয়ার কোনো নাম গন্ধই নেই। যাক, আমাদের ভাগ্যটা সত্যিই ভালো যে রেলগেটটা এখন খোলা আছে, নইলে কিন্তু সত্যি গল্প হয়ে যেত।
কিচ্ছু করার নেই, দারুণ জ্যামের মধ্যে ফাঁসতাম। মালদা 312, ডালখোলা 425, কৃষ্ণনগর 82, বহরমপুর 175, জাগুলি 27, কল্যাণী 31 কিলোমিটার। তো এই সবেমাত্র হেলাবরতলা পার করলাম। হেলাবরতলা পার করে ময়না পার করে তারপর সন্তোষপুর পেরোনোর পরে রাস্তা কিন্তু 17 কিলোমিটার, মারাত্মক খারাপ, সিঙ্গেল লেন, একই রাস্তা দিয়ে দুই দিক দিয়েই গাড়ি আসছে, আর রাস্তার কন্ডিশন কিন্তু মোটেই ভালো না। বারাসাত হচ্ছে আমার একটা সেকেন্ড হোম বলতে পারো, মানে দমদমে আমার বাড়ি আর বারাসাতেই কিন্তু আমার কর্মস্থল। এখানে কিন্তু আমি সারা দিন মানে 10টা থেকে সকাল 10টা থেকে রাত 9টা অবধি আমি পুরো কমপ্লিটলি এই এলাকাতেই থাকি। তো ওই যে দোকানটা দেখালাম ওটা আমার নিজের দোকান। তো সেই জন্য একটু কালকে রাত্রেবেলা এখন দোকান থেকে বেরোচ্ছিলাম, একটু মুডটা অফ ছিল। এই জায়গাটা কিন্তু পুরো ফগে ভর্তি, পুরো ফগ এই সাইডটা। এই সন্তোষপুর মোড় ক্রস করার পরেই কিন্তু এই যে সিঙ্গেল লেন শুরু হয়ে গেল, আর ব্যাস এখান দিয়ে এই বাস লরির এতে দাপট এবার শুরু হয়ে যাবে। এমনিতেই রাস্তায় জায়গা নেই, আর রাস্তায় কিন্তু এই পটহোলসে পুরো ভর্তি, আর এমন গাড্ডাগুলো রয়েছে মানে তুমি কোনোভাবে এড়াতে পারবে না। যখন সামনে কোনো গাড়ি থাকবে তার থেকে গাড়িটা পেছনে গাড়ি চালানোটা আমার মনে হয় এই রাস্তায় ভালো, কারণ এখানে গর্তগুলো একেবারেই আনএক্সপেক্টেড, মানে হুটহাট করে যেখান থেকে সেখান থেকে উদয় হয়ে যাবে, আর সেটাকে কোনোভাবে মিস করতে পারবে না, তার উপর দিয়ে তোমাকে যেতেই হবে, মানে কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে গাড়ি চালানো এই রাস্তা দিয়ে ভালো। ফাইনালি এবার ভালো রাস্তার দেখা মিলল, একেবারে চূড়ান্ত লেভেলের খারাপ রাস্তা দিয়ে আসলাম। সামনেই রয়েছে NH-12, না ঠিকই বলছি, বড় জাগুলি কৃষ্ণনগরে আপনাকে স্বাগত। রানাঘাট, শিলিগুড়ি সবই এদিকে। চলো রাইডটা এবার কন্টিনিউ করা যাক। কলকাতা থেকে শিলিগুড়ির এই যে ডিস্টেন্স, এই যে রাইডটা, যে কোনো ট্রেন হোক, বাস হোক, বাইক হোক, গাড়ি হোক, এটা কিন্তু একটা ব্র্যান্ড। কলকাতা থেকে শিলিগুড়ি একটা ব্র্যান্ড, মানে আইকনিক একটা ব্র্যান্ড, আর খুব পপুলার। তো চলো রাস্তাটা দেখি কেমন। যদিও আমি রানাঘাট অবধি এই রাস্তা দিয়ে চালিয়েছি, এখন দেখার বিষয় বাকি রাস্তাটা কেমন আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো শুধুমাত্র। তো চলে এসেছি আজকে আমাদের যাত্রাপথের ফার্স্ট টোল প্লাজাতে। এটা বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। রাস্তার কন্ডিশন কিন্তু সত্যিই খুব ভালো, আর এরকম ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই কিন্তু একটু অন্য লেভেলের। কখনো ভাবিনি যে কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তাটা এতটা সুন্দর হবে, মানে মনে হচ্ছে যে অন্য কোনো স্টেটের মধ্যে দিয়ে আমি বাইক চালাচ্ছি। দারুণ রাস্তা করেছে। তোমরা রাস্তা দেখে রাস্তার কন্ডিশন বুঝতেই পারছো। আমি খুব মন খুলে বাইকটা চালাচ্ছি, আর কিচ্ছু বলবো না। তোমরা খালি রাস্তাটা দেখো আর এনজয় করো। পুরো কুয়াশা ভর্তি হয়ে রয়েছে, কুয়াশা চিরে আমরা এগিয়ে চলেছি। কৃষ্ণনগর R47, রানাঘাট 15, আর সামনেই রয়েছে চাকদা। সম্ভবত একটু পরে গিয়েই চাকদা থেকে ডান দিক মারলেই বনগা চলে যাওয়া যাবে। বনগার রাস্তাও নিশ্চয়ই আছে, এখান দিয়েই কাট আউট আছে নিশ্চয়ই। হ্যাঁ ঠিক তাই, সামনে বনগা, মানে সোজা নিচ দিয়ে ফ্লাইওভার না ধরে নিচ দিয়ে গেলে বনগা। মায়াপুর ইস্কন 69, কৃষ্ণনগর 53 কিলোমিটার। আমি জানি না আমার ভয়েসটা কতটা ঠিক ক্যাপচার হচ্ছে কি হচ্ছে না, আমি একেবারেই বুঝতে পারছি না। দেখি কোথাও দাঁড়িয়ে একবার গোপ্রোর ভয়েসটা একবার চেক করে নেব, কারণ মোটো ব্লগিং সেটআপে বহুত দিন হলো আমি কথা বলি না। আর সত্যি কথা বলতে কি, দীর্ঘদিন কথা বলা না অভ্যাস থাকার জন্য না অনেক সময় কথা জড়িয়েও যাচ্ছে। মানে এই যে এখান দিয়ে এবার এই সার্ভিস রোড দিয়ে ধরে নিচের দিক দিয়ে গিয়ে ডান দিক মারলেই বনগা। আমার মামা বাড়ি বনগায়। নিমেষের মধ্যে চলে আসলাম রানাঘাটের মিশন গেটে। এই যে আমার বাদিকে রয়েছে রানাঘাট মিশন, এই যে সেই মিশন গেট। এখানে ভয়াবহ জ্যাম লাগতো এর আগে, আর এখন মনেই হলো না কখন রানাঘাট চলে আসলাম। এই হচ্ছে উন্নতি, সত্যি একেই উন্নতি বলে। কৃষ্ণনগর 35 কিলোমিটার। এই যে সেই রানাঘাটের ঐতিহাসিক ব্রিজের ওপর আমরা এখন উঠব। সত্যি এই রানাঘাটের এই ব্রিজের জন্য এত বছর ধরে মানুষ কত জ্যামের সম্মুখীন হতে হয়েছে, মানুষের কত প্রবলেম হয়েছে এই রানাঘাটের রেলওয়ে ক্রসিংয়ের জন্য, সেটা এখন ব্রিজ হয়ে গেছে। সত্যি নিমেষের মধ্যে রানাঘাটের রেলওয়ে ক্রসিং আমরা পার করতে চলেছি, নিমেষের মধ্যে।
সকাল ওই 6:15টার দিকে আমরা রাইড স্টার্ট করেছি, এখন বাজে 8:16। পাক্কা 2 ঘন্টা টানা কনস্ট্যান্ট রাইড করে গেছি। তো 2 ঘন্টার মধ্যে আমরা পার করেছি 113 কিলোমিটার, যার মধ্যে আরও অনেকটা পার হয়ে যেতাম 2 ঘন্টার মধ্যে। জানি 2 ঘন্টার মধ্যে অনেকটাই পার হয়ে যাওয়ার কথা, কিন্তু মাঝখানে ওই যে 17 কিলোমিটার সন্তোষপুর থেকে ওই ছোটো জাগুলি সম্ভবত ওই রাস্তাটুকু মানে আলটিমেট লেভেলের খারাপ ছিল, যার জন্য দেখে শুনে অনেকটা চালাতে হয়েছে। এখন এক জায়গায় দাঁড়াতে হবে, কারণ বৈশালীর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। একটা টি ব্রেক নেওয়ার খুব দরকার। আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ রূপা ওর তো অভ্যাস নেই, ও ফার্স্ট টাইম এরকম রাইড করছে, এতটা রাইড। আর টানা 2 ঘন্টা বসে রয়েছে, রাতে ভালো করে ঘুম হয়নি, মাত্র 2 ঘন্টার জন্য ঘুমিয়েছে। চলে এসেছি আমাদের যাত্রাপথে সেকেন্ড টোল প্লাজাতে। কি এই টোল প্লাজার নাম একবার দেখে নি, SEW কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। 127 কিলোমিটার রাইড করে আসার পরে আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড টোল প্লাজা, বেথুয়া টোল প্লাজাতে। তো অনেকক্ষণ রাইড করার জন্য আমরা প্রায় 2 ঘন্টা 15 মিনিট রাইড করেছি, টানা কনস্ট্যান্ট চালিয়ে এসেছি 127 কিলোমিটার। তো রূপার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, নাহলে আমি এখনও মোটামুটি আধা ঘন্টা চালানোর আমার ইচ্ছা ছিল, কারণ এই ফাঁকায় ফাঁকায় অনেকটা ডিস্টেন্স আমার কভার করার খুব ইচ্ছা ছিল, কারণ এমনিতেই আমরা অলরেডি 1.5 ঘন্টা লেটে বেরিয়েছি। তো দেখা যাক, এখানে একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। তো তোমাদের তো একবারও দেখানোই হয়নি আমাদের বাইকের লাগেজ সেটআপটা কেমন রয়েছে, একবার চট করে দেখে নাও। এই যে চা খাচ্ছে, খুব ঘুম পাচ্ছে নাকি? প্রচন্ড ঘুম পাচ্ছে, ঠান্ডা লাগছে? আরো রাইড করবে? মজা লাগছে নাকি? কিন্তু তোমার তো ঘুম পাচ্ছে বললে। ঘুমটা তো পাচ্ছে, ওইটুখানি ঘুমটা কেটে গেলেই ঠিক আছে। প্রায় আধা ঘন্টার মতন এইখানটা দাঁড়িয়ে আমরা আবার স্টার্ট করলাম আমাদের রাইড। এই রূপা, তোমার ঘুম কেটেছে? রূপার অলমোস্ট ঘুম কেটে গেছে। রেজিনগর পার করেই কিন্তু আবার সিঙ্গেল লেন রাস্তা শুরু হয়ে গেল। বেশ অনেকক্ষণ ধরেই আমরা সিঙ্গেল লেনের রাস্তা ধরেই আসছি, দুদিক দিয়েই গাড়ি আসছে। ওই সাইডের রাস্তাটা এখনো হচ্ছে, হয়তো মাসখানেকের মধ্যেই খুলে যাবে। এখন ঘড়িতে বাজে 9:32 আর আমরা ঢুকে গেলাম বেলডাঙাতে। বেলডাঙায় কিন্তু দুটো জিনিস খুব বিখ্যাত, এক হচ্ছে বেলডাঙার লঙ্কা আর বেলডাঙার গামছা। তো রাস্তা দুই সাইডে বেলডাঙার লঙ্কা না দেখতে পেলেও গামছার দোকানের লাইন কিন্তু শুরু হয়ে গেছে। বেথুয়া টাওয়ারি পার করার পর থেকেই আমাদের বাইকের স্পিড কিন্তু অনেকটাই কমে গেছে, যার অন্যতম কারণ হলো এই সিঙ্গেল লেনের এই রাস্তা। আর দেখো কেমন অপ্রত্যাশিত, সকালের অপ্রত্যাশিত লরির জ্যাম। ভেবেছিলাম সকাল সকাল ফাঁকায় ফাঁকায় পার হবো, কিন্তু হলো না। তাছাড়া তো ভ্যান, রিক্সা, টোটো, অটো যেখান দিয়ে পাচ্ছে সেখান দিয়ে চলে আসছে, তো সেই জন্য দেখে শুনে বাইক চালাতে হচ্ছে। বেলডাঙায় কিন্তু আরও দুটো জিনিস ভীষণভাবে বিখ্যাত হয়ে গেছে, এই সামনেই চলে আসবে, আগে আমার বাদিকে পড়বে। এই যে দেখা যাচ্ছে, দেখো দেখো দেখো, এই যে বেলডাঙার বিখ্যাত ঈগল ট্যাঙ্কি। কি বড় সাইজের দেখতে লাগছে দেখো, হিউজ। সত্যি এখানে শিল্পী মানুষের অভাব নেই। আর একটা এই ডান দিকে পড়বে, এই যে আমি অলরেডি দেখতে পেয়ে গেছি, এই দেখো গ্লোব ট্যাঙ্কি। একটা ঈগল ট্যাঙ্কি আর এই যে একটা গ্লোব ট্যাঙ্কি। এই ঈগল ট্যাঙ্কি আর গ্লোব ট্যাঙ্কির একটা আলাদা ফ্যান বেস অলরেডি ইউটিউবে কিন্তু তৈরি হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, স্টেশনের নাম লেখা ছিল কলকাতা নাকি? হ্যাঁ, কলকাতা স্টেশন লেখা। দেখ, থ্যাংক গড বেশিক্ষণ আমাদের আর ওয়েট করতে হয়নি। কিন্তু আমি বুঝলাম না এখান থেকে কলকাতা স্টেশনে কোন লোকাল ট্রেন যায়। তোমাদের কাছে যদি এই ইনফরমেশনটা জানা থাকে আমাকে একটু জানিও তো কমেন্ট করে, কারণ এখান থেকে যে ট্রেনটা গেল লোকাল ট্রেনটা, সেখানটা লেখা রয়েছে কলকাতা, তার মানে কলকাতা স্টেশনেই যাচ্ছে। জানি না, এটা আমার অজানা, সম্পূর্ণই অজানা। আর 1 বছরের মধ্যেই হয়তো এই ওভারব্রিজটাও হয়ে যাবে। খালি বাকি রয়েছে বারাসাত। বারাসাতটা আদৌ হবে কি হবে না সত্যিই জানা নেই।
ডালখোলা 261 কিলোমিটার, মালদা এখনো 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। চলে এসেছি বহরমপুরে। এই যে বাদিকে চলে আছে বহরমপুর টাউন। আমরা বহরমপুরকে বাইপাস করে এখন বহরমপুর বাইপাস ধরে চলে গেলাম। এই রাস্তা দিয়ে সোজা গেলে বহরমপুর যেতাম। এখন বহরমপুরে আর ঢোকা লাগবে না, বাইপাস করে আমরা অনেক তাড়াতাড়ি এখন পৌঁছে যাব। ওই যে সেই বহরমপুরের রাস্তা, ওই রাস্তা দিয়ে আগে যেতাম, সেটাকে পুরো ফ্লাইওভার দিয়ে এখন দারুণ করে দিয়েছে। এরপরে আবারও আসবো, আমি খুব শীঘ্রই আবার আসবো। এখন মনে হচ্ছে কি কলকাতা শিলিগুড়ির রাস্তাটা আরও বেশি ইজি হয়ে গেল। ও সামনে দেখো, রাস্তাটা দেখো, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর ভিউ। এতদিন ধরে লোকের ব্লগে দেখতাম এই রাস্তাগুলো কেমন ছিল, লোকের ব্লগে দেখতাম, লোকেদের কথা শুনতাম। ও এই সাইডের ভিউটা দেখো, দারুণ ভিউ, দারুণ লাগছে সত্যি। মানে স্বপ্নের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর ভিডিও দেখেছি, আজকে সেটাকে বাস্তবে প্রমাণিত করলাম আমরা দুজন। শুধু নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, কোনো আস্থা হারালে চলবে না, ধৈর্য হারালে চলবে না। ধৈর্য ধরো, ঠিক না ঠিক একদিন না একদিন তোমারও হবে। তো আজকে আমরা অনেক দিন ধরে এই রাস্তাগুলো দেখতাম, কীভাবে লোকে যাচ্ছে না যাচ্ছে সব দেখতাম। আজকে আমরা দুজনে নিজেদের বাইক নিয়ে যাচ্ছি, সঙ্গে অন্য কেউ নেই, সোলো বলতে পারো। ডালখোলা এখনো 258 কিলোমিটার, খুব ভালো লাগছে। চলে আসলাম আমাদের জার্নির 3 নম্বর টোল প্লাজাতে, বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ। এই রাস্তার দুই সাইডে কিন্তু সত্যিই খুব দারুণ সিনিক বিউটি রয়েছে, পুরো সর্ষের ফুল ফুটে রয়েছে। এটা আলাদা লেভেলের, মানে একটা কি বলবো, কিছু বলার নেই। রাস্তায় যেতে যেতে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, আমারও একটু খিদে খিদে পাচ্ছিল। তা এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স আর 62 কিলোমিটার। তো রাস্তা থেকে কোনো পুরি বা কচুরি ফচুরি, আমরা কোনো তেলে ভাজা জিনিস কিছুই খাইনি, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই যে ড্রাই ফ্রুটস। তো এইগুলোই এখন আমরা দুজনে খাবো। তারপরে ইচ্ছা আছে মালদা বা ওই এলাকায় গিয়ে, মালদা এলাকাতে গিয়ে তারপরে ওখান থেকে লাঞ্চ করার। তো আপাতত এখানে একটা হল্ট নিলাম। তো আবার তারপরে এখান থেকে একটু খাওয়া দাওয়া করে 5-10 মিনিট একটু দাঁড়িয়ে তারপরে আবার রাইড কন্টিনিউ করব। এই যে আমাদের বাইক। আচ্ছা, কেমন লাগছে তোমার? খুব ভালো, খুব ভালো লাগছে। আমি তো বেশ এনজয় করতে করতে এলাম রাইডটা। আচ্ছা, আশা করি আরো করব। এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি, এই রাস্তায় খানিকক্ষণ ধরে আমি দেখছি পুরো চারিদিকে শুধু হলুদ আর হলুদ। এইখানে তাও একটু কম রয়েছে, এর আগে খানিকটা রাস্তা আসলাম পুরো হলুদে আর হলুদে পুরো ভর্তি। সর্ষে ফুল প্রচুর হয়েছে, আর এখানে প্রচুর সর্ষে ক্ষেত রয়েছে, বেশ ভালোই লাগলো। ফারাক্কার আগেই চলে এসেছি সেই আয়রন ব্রিজে, কিন্তু আনফর্চুনেটলি আমার ভাগ্যটা খুব খারাপ, কারণ ওই ব্রিজটা বন্ধ রেখেছে আর এই ব্রিজটা চালু রেখেছে, আর এখান দিয়েই বোথ সাইডের গাড়ি পাস করাচ্ছে। তো কত লোকের ভিডিওতে এই ব্রিজটাও দেখেছি, মানে এই ব্রিজটা আসা মানেই ফারাক্কার একেবারে কাছাকাছি চলে আসা। এখন আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 4 নম্বর টোল প্লাজা। 4 নম্বর, আমি যদি খুব ভুল না করি তাহলে এটা 4 নম্বরই হবে। আসলে টোল প্লাজা আসছে অনেক দেরিতে, তো তাই মনে থাকছে না যে এটা 4 নম্বর না 3 নম্বর, কিন্তু আমি ডেফিনেটলি শিওর এটা 4 নম্বরই হবে। এটার নাম হচ্ছে বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেড। তো এখন পৌঁছে গেছি আমরা ফারাক্কাতে, ফারাক্কা ব্যারেজ। ঘড়িতে বাজে 12:13, মানে অলমোস্ট 6 ঘন্টা মোটামুটি আমরা রাইড করলাম। তো আমরা কিন্তু ইতিমধ্যে 276 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি কোথাও কোনো ট্রেনের দেখা নেই। এই ট্রেনটা যদি আসতো তাহলে 16 গলাটা পূর্ণ হতো। তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি স্লো হয়ে গেলাম, দেখো টোটোতে খাট নিয়ে যাচ্ছে, দেখেছো? সত্যি এখানের প্রচুর শিল্পী মানুষ আছে, প্রচুর।
তো কটা, একটা দুটো তিনটে চারটে খাট নিয়ে যাচ্ছে, বাপ রে বাপ। চলে এসেছি আমাদের যাত্রাপথের 5 নম্বর টোল প্লাজা। 5 নম্বর টোল প্লাজায় চলে আসলাম। এটার নাম হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। কিন্তু এখানে এরকমভাবে হাইওয়ে এরকম নাম দেওয়ার কারণটা না আমি ঠিক বুঝলাম না। তখন প্রথমে ছিল বারাসাত কৃষ্ণনগর হাইওয়ে, তারপরে বহরমপুর, এরকম অনেক হাইওয়ে এরকম নাম দেওয়ার কারণটা ঠিক বুঝলাম না। আমাদের যেরকম ওই সাইডে দিল্লি রোড বোম্বে রোডে যেমন ধুলাগড় টোল প্লাজা, পালশিট টোল প্লাজা, এরকম অনেক কিছু আছে, একটা নাম অনুযায়ী হয়। কিন্তু এখানে সেরকম জিনিসটা হয়নি, কি কারণ সেটা আমি সঠিক জানি না। তো আমরা টুকটুক করে চলে আসলাম এই কালিয়া চকে। দূর থেকেই বোঝা যাচ্ছে বেশ ভালোই জ্যাম আছে, মনে হচ্ছে ভালোই জ্যাম পোয়াতে হবে। তো চলো দেখা যাক, মানে চলো দেখি এবার কতক্ষণ দাঁড়াতে হয় এখানে। এখন ঘড়িতে বাজে 12:30। অলরেডি আমরা 288 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তো 12:30টায় আমরা এই যে সবে কালিয়াচকের জ্যামে দাঁড়ালাম। দেখি কখন জ্যাম থেকে ছুটকারা পাই। আমার ভাগ্য মনে হয় সত্যিই ভালো, কারণ এখন 12:33 বাজে আর আমি কালিয়াচকের পুরো এলাকা এখন পার করে চলে এসেছি। মানে কালিয়াচক থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার আমি চলে আসলাম। তো সেরকম কোনো জ্যাম পাইনি, মানে ওইখানটা জ্যাম ছিল ঠিকই, কিন্তু এদিক ওদিক করে ঠিক চলে এসেছি। এই চলে এসেছি আমরা মালদাতে। এই যে বাদিক দিয়ে চলে যাচ্ছে মালদা টাউন, আর ডান দিকে মালদা টাউনকে বাইপাস দিয়ে আমরা চলে যাচ্ছি। মালদা বাইপাসটাও কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু অত যানজট কিচ্ছু নেই, মানে কালিয়াচক থেকে যে আপ টু মালদা অবধি যেরকম একটা জ্যাম ছিল সেরকম কিন্তু যানজট এখানে নেই। বেশ ফাঁকা ক্লিয়ার রাস্তার, মানে ক্লিয়ার রাস্তা। একবার হাইওয়ে মোটামুটি 80, 90, 100-তে আরামসে স্পিড ক্রুজিং করে এখানে চালানো যাবে। তো চলে আসলাম পরদেশি ধাবাতে। কোন দিকে? তো এখন টাইম হয়েছে 1:31। আমরা চলে এসেছি পরদেশি ধাবাতে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারপরে পরদেশি ধাবা পেয়ে গেলাম। তো এখানে চলে আসলাম খাওয়ার জন্য। তো আমরা কি অর্ডার করেছি? আমরা অর্ডার করেছি 2 প্লেট ভেজ থালি আর হাফ প্লেট মাটন অর্ডার করেছি। তো এখানে ফ্রেশ হয়ে গেছে, খাবারও চলে এসছে। তো একবার দেখে নেওয়া যাক করে কী খাবার আছে। এখানে রয়েছে 2টো ভেজ থালি আর মাটন। কি আছে ভেজ থালিতে একটু বলে দাও। চাটনি, এটা হচ্ছে মানে সয়াবিনের তরকারি, এটা পনির, এটা দই, টক দই না? হ্যাঁ, এটা একটা রসগোল্লা, কিছু আলু চিপস, আলু ভাজা, বেগুনি, আর এটা কিছু একটা মিক্স ভেজ আছে, এটা চাটনি, এটা মেবি বেগুন ভর্তা। ওকে 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 ওকে, তোমার ভালো লাগছে খেয়ে? খাই, খাওয়া শুরু করে নি। তার মাটনটা দেখ, এই যে মাটনটা। চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে আমরা এখানে সব ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি। তো পরদেশি ধাবাতে কিন্তু আমি 2019-এ যখন সিকিম রাইডে বেরিয়েছিলাম তখন কিন্তু এখানেই এসেছিলাম। তখন যদিও ইনফ্রাস্ট্রাকচারটা এরকম ছিল না, এতটা বড়ও ছিল না। এখন কিন্তু পুরো অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল পরদেশি ধাবাতে এসেই খাওয়ার। তো সেই জন্য আমি অন্য কোথাও ফারাক্কার আগে বা ফারাক্কার পরে কোথাও কিন্তু হল্ট দিইনি, একবার ডিরেক্ট পরদেশি ধাবাতেই চলে এসেছি। তো চলো আপনাকে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এখন এই যে দুপুরের লাঞ্চ করে আমরা পরদেশি ধাবা থেকে বেরোলাম। এখন একটা না অনেকটাই চালাবো, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো তোমাদের সকলকে তো দেখালাম কি খাবার নিয়েছি। তো এই পরদেশি ধাবাতে আমাদের এখানে টোটাল খরচ হলো 470 টাকা। নিজেদের পেট ফুল করার পর এবার বাইকের পেট ফুল করতে হবে, কিছু করার নেই। রিজার্ভে চলে এসছে, ইন্ডিকেটার দেওয়া শুরু করে দিয়েছে। যাক, এখানে দেখি পেট্রোলের দাম কত। এখানে 104.79। যাক, কলকাতা থেকে কিছু পয়সা কম। স্যার নর্মাল পেট্রোল দেবেন ফুল? ব্যাস 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 ব্যাস।
মোট 1295 টাকার পেট্রোল ভরালাম। 12.36 লিটার পেট্রোল ধরলো। যখন আমি সকালে ফুল ট্যাঙ্ক করালাম মোটামুটি 10 লিটার পেট্রোল গেছিলো, 10.12 বা এরকম কিছু সামথিং গেছিলো। তো সেইখান থেকে টোটাল আমার ট্রিপ হয়েছে 328.9, মানে 329ই ধরতে পারো। তো 329কে ডিভাইডেড করে দাও, কত এখানে পেট্রোল গেল 12.29 না কত যেন ছিল, সেটাকে দিয়ে ডিভাইডেড করে দাও, সেটা হচ্ছে তোমার মাইলেজ হাইওয়েতে। দেখতে দেখতে আমরা আমাদের যাত্রাপথের 6 নম্বর টোল প্লাজায় চলে আসলাম। এই টোল প্লাজার নাম কি লিখেছে? ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। যাক ভালো। তো আমরা টোলের একেবারে বাদিক দিয়ে চলে যাব, আমাদের তো টোল ফোল দেওয়া লাগবেই না। হিমালয়ান 450-তে কিন্তু ভরে ভরে পাওয়ার দিয়ে রেখেছে, আর একবার র পাওয়ার, মানে থ্রটেল দিলে একেবারে কুইক অ্যাকশন। মানে সিরিয়াসলি এর আগের হিমালয়ানে কিন্তু এই রকম পাওয়ার একেবারেই ছিল না। মানে একটু আন্ডার পাওয়ার বাইকটা ছিল, টর্কটা যদিও যাই ছিল, কিন্তু এতে টর্কও যেমন দিয়েছে পাওয়ারও সেরকম দিয়েছে, আর পাওয়ারটা ঠিক ফিল হয়। আর সবচেয়ে বড় কথা, আমার এই বাইকে সবচেয়ে ভালো যেটা লাগে সেটা হচ্ছে সাসপেনশন। মানে অনেক বড় বড় টটহোলের ওপর দিয়ে আমরা দুজন এমনভাবে যাচ্ছি, মানে সেরকম কিন্তু ফিল হচ্ছে না। আমার মনে হয় এটাই রায়গঞ্জকে বাইপাস করার সেই নতুন ফ্লাইওভারটা। $390 কিলোমিটার পার করে 7 নম্বর টোল প্লাজাতে আমরা এখন ঢুকছি। না, এখানে সেরকম কিছু লেখাই নেই, এটা রায়গঞ্জ টোল প্লাজাই হবে। তো এই যে ডান দিকে চলে যাচ্ছে বোতলবাড়ি। তো আগে এই রাস্তা দিয়েও কিন্তু শিলিগুড়ি লোকে যেত, ইভেন আমিও এই রাস্তা দিয়ে 2019-এ গেছিলাম। মানে এটা দিয়ে গেলে কি হয়, বেঙ্গল টু বেঙ্গল হয়ে যায়, আর বিহারে প্রবেশ করা লাগে না। আর এর আগে বেশিরভাগ লোকেরা এই বোতলবাড়ির রাস্তাটা দিয়েই শিলিগুড়ি যাওয়াটা বেশি প্রেফার করতো, মেনলি বাইকাররা। কারণ ডালখোলা তো এরকম হাইওয়ে ছিল না, আর ডালখোলাতে এত জ্যাম ছিল, আর সেই ডালখোলার জ্যাম এড়ানোর জন্যই লোকে এই বোতলবাড়ি দিয়ে শিলিগুড়ি যেত। আর এতে কি হতো, কিছুটা ডিস্টেন্স কম হতো ঠিকই, কিন্তু বিহারে প্রবেশ করা লাগতো না, তাড়াতাড়ি চলে যেত। কিন্তু এই বোতলবাড়ি রাস্তাটা কিন্তু অতটাও সুবিধাজনক নয়। দেখো সূর্যটাকে পুরো হাফ বয়েল যে ডিম, সেই ডিমের কুসুমের মতন মনে হচ্ছে, কি সুন্দর লাগছে। তেজও কমে গেছে অনেক। বাদিকে সূর্যকে রেখে আমি সোজা চলেছি এখন। এই রকম এনভায়রনমেন্ট একটা বাইক অথবা একটা 4 হুইলার, আর সঙ্গে নিজের কাছের মানুষ যদি থাকে না, আর কিচ্ছু লাগবে না। এরকম 100 কিলোমিটার মানে কখন পার হয়ে যাবে কোনো আন্দাজাই নেই। বাদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া 42 কিলোমিটার, কিষানগঞ্জ 28 কিলোমিটার, আর শিলিগুড়ি 127 কিলোমিটার। আমাদের আবার ডান দিক নিতে হবে। এবার রাস্তাটা অতটা ঠিক ভালো হবে না, ততদূর আমি জানি। চলে এসেছি এখন আমাদের যাত্রাপথে 7 নম্বর টোল প্লাজাতে। দেখি এই টোল প্লাজার কি নাম, সূর্যপুর টোল প্লাজা। যাক, এই একটা বিশুদ্ধ নাম পেলাম। 10 মিনিট ধরে কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ আগে অবধি পুরো রাস্তা দিয়ে পাথর উঠে উঠে রয়েছে, আর পুরো রাস্তাটা বাপরে বাপ। দেখো এই রাস্তাটা দিয়ে দিনের বেলা ক্রস করে যাওয়াই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। ডালখোলা থেকে শিলিগুড়ি যে ডান দিক ধরলাম, এই রাস্তাটা কিন্তু একেবারেই ঠিকঠাক না। এত সুন্দর রাস্তা দিয়ে আসলাম কিছুক্ষণ আগে অবধি, কিন্তু আমার মনে হয় ভগবান আমার পরীক্ষা নিচ্ছে। অত্যন্ত লেভেলের খারাপ রাস্তা, আর তার সঙ্গে আমার হিমালয়ানের হেডলাইট একেবারে কোনো কাজের না। এর থেকে না দিলেই পারতো কোম্পানি। আমার মনে হয় এর থেকে আগের হিমালয়ানের যে বাল্ব লাইটটা ছিল সেটা এর থেকে বেশি পাওয়ারফুল। আমার হিমালয়ানে কোনো লাইট নেই, মানে একবার নামমাত্র একটা লাইট। এর থেকে দেখো ইন্ডিকেটারে বেশি আলো হচ্ছে। কি দরকার ছিল এরকম একটা লাইট দেওয়ার? কোনো মানে হয়? কিচ্ছু দেখা যাচ্ছে না।
তো সেই কারণেই তো আমাদের আফটার মার্কেট কিছু লাইট লাগাতে হয়, তো সেটা আমিও লাগিয়েছি কিছু। তো সেটার আউটপুটটা একবার দেখে নাও, এই যে হচ্ছে তার আউটপুট। চলো আমি হেডলাইটটা বন্ধ করে দিয়েছি, কারণ এই যে রূপা বিহারে ঢুকে গেলাম, এই যে বিহারে ঢুকে গেলাম, ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, এই যে আমরা এখন বিহারে ঢুকে গেলাম পুরো। আমার বাদিকেই রয়েছে বিহারের কিষানগঞ্জ স্টেশন, আর আমরা এটাকে বোধহয় ফ্লাইওভার করে দিয়েছে যানজট এড়ানোর জন্য। দেখি কতটা এগিয়ে থাকি। কিষানগঞ্জের পর থেকেই, মানে কিষানগঞ্জের যে ফ্লাইওভারটা, তারপর থেকে মোটামুটি 5-7 কিলোমিটার রাস্তা একটু খারাপ, তারপর মোটামুটি ঠিকঠাক রাস্তাই পেয়ে যাবে। কিন্তু রাস্তাতে কোনো লাইট নেই, তোমার বাইকের লাইট দিয়ে বা গাড়ির লাইট দিয়েই যেতে হবে, কোনো প্রকার কোনো লাইট নেই, আর পুরো অন্ধকার এলাকা। তো এখান দিয়ে রাত্রেবেলা যাওয়াটা খুব একটা নিরাপদ নয়। যত তাড়াতাড়ি এই রাস্তাটা পেরোতে পারো ততই মঙ্গল। ফাইনালি সেই অভিশপ্ত রাস্তাটা পার করে এত সুন্দর আর একটা রাস্তা পেলাম, পুরো আলোতে ভর্তি। রাস্তাটাও খুব সুন্দর, ঠিক আগের রাস্তাগুলোর মতন। আর পেছনে যে রাস্তাগুলো পেরিয়ে আসলাম, বাপরে বাপ। এখন টাইম হয়েছে সন্ধে 6:30। আমরা 492 কিলোমিটার পার করে এখন পৌঁছেছি ইসলামপুরে। তো অনেকটা রাস্তা পুরো ঘন কুয়াশা রয়েছে, তার মধ্যে পুরো অন্ধকার, তার মধ্যে দিয়ে আমরা রাইড করে এসেছি। এখন একটু টি ব্রেক না নিলেই নয়, সেই কারণে ইসলামপুরে একটা ছোট টি স্টলের মধ্যেই আমরা দাঁড়িয়েছি। তো এখান থেকে একটু চা খাবো, তারপরে আমরা বেরোবো। যে ইসলামপুর বাইপাস থেকে নেমে এই যে এখানে রাস্তার ওপরেই বাইকটা এখানে দাঁড় করিয়ে আমরা এখানটায় চা খাচ্ছি। তো এখানে চা, বিস্কুট আর চিপস এই খেয়ে 43 টাকার বিল করে 15 মিনিট সময় কাটিয়ে এখন আবার আমরা বেরোলাম। দার্জিলিং 126, গ্যাংটক 180, গুয়াহাটি 542 কিলোমিটার। এখনও ঘন অন্ধকারের মধ্যে দিয়ে, কুয়াশার মধ্যে দিয়ে রাস্তা রয়েছে, তো অ্যাট্রাকশানের কিছুই নেই, বড্ড বোরিং লাগছে চালাতে। সেই কারণেই জিপিএসটা সেট করেছি। শিলিগুড়ি পৌঁছাতে আর 65 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 18 মিনিট লাগবে। এই হচ্ছে আমার হিমালয়ানের লাইট, একেবারে অন্ধকার রাস্তায় এই হচ্ছে লাইট, বুঝতেই পারছো। তো আরেকবার দেখে নাও আমার ফগ লাইটের সেট আপটা কেমন হয়েছে, সেটাও আমাকে জানিও। এইবার আমি হিমালয়ানের লাইট জ্বালানোর পরেও এবার আমি ফগ লাইটটা জ্বালাচ্ছি। এই যে এটা একটা মোড, এই যে আর একটা মোড। এটা কিন্তু কোনো ফিল্টার অ্যাড করা নেই, লাইটের মধ্যেই ইনবিল্ড এই ইয়েলো লাইটটা। আর এই যে ইয়েলো অ্যান্ড হোয়াইট একসঙ্গে। তো কোনটা তোমাদের বেশি ভালো লাগছে সেটা আমাকে জানিও, ইয়েলোটা নাকি ইয়েলো আর হোয়াইট একসঙ্গে, নাকি শুধু এই হোয়াইটটা। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আরে সাবাস, এটা কি কি গাড়ি এগুলো? একেবারে ওপরে টঙের ওপরে একটা রয়েছে, এই যে একটা সবুজ সবুজ কালারের একটা রয়েছে, এই যে মাঝখানে এই একটা রয়েছে, আরে বাবা, আর এই সাইডে একটা রয়েছে। আরে বাবা, খুব দারুণ গাড়ি তো। 531 কিলোমিটার পার করে আমরা এখন আমাদের যাত্রাপথের 8 নম্বর টোলে চলে আসলাম। আরে এটা কোন দিক দিয়ে যেতে হবে? বাপরে, এটা একেবারে এই সাইড দিয়ে। 8 নম্বর টোল পার করছি এই যে এখন। অনেকক্ষণ ব্লগটা কন্টিনিউ করা হয় না। আমরা 8:30টার দিকে শিলিগুড়ি পৌঁছেছি। শিলিগুড়ি জাংশন, এই যে সামনে এই যে আমার পেছন দিক দিয়ে যে রোডটা যাচ্ছে, এটা হচ্ছে হিলকা রোড। তো এই রোডের ওপরই একটা হোটেল আমরা নিয়েছি, মানে
ডবল বেডের একটা বেডরুম আমাদের কাছ থেকে চার্জ করেছে মাত্র 1100 টাকা। চেয়েছিল 1800 টাকা, সেটা বার্গেনিং করে 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 1100 টাকায় আনা হয়েছে। তো তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বাইক থেকে লাগেজ ফাগেজ নামিয়ে সেগুলো আবার ওপরে নিয়ে যাওয়া, এগুলোর জন্য না অনেকটা টাইম লেগেছিলো। তো সেই সময় আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো একবারে ফ্রেশ হয়ে আমরা একবারে বাইরে বেরিয়ে এসেছি। এখন ঘড়িতে বাজে 10:30। তো এদিকে অলমোস্ট মোটামুটি বন্ধের পথে, কিন্তু আমরা বাইকটা নিয়ে একটু বেরিয়েছি, একটা রেস্টুরেন্টও পেয়েছি এই যে। তো এখান থেকে একটু রুটি মাংস খেয়ে তারপরে আবার আজকে ডিনারটা পুরো কমপ্লিট করে ফেলবো। ডিনার করে দেখি একটু এদিক ওদিক ঘুরবো, কিছুই সবই বন্ধ হয়ে গেছে, তাও একটু শিলিগুড়ি এদিক ওদিক ঘুরে তারপর হোটেলে ঢুকে যাবো। ছোট্ট একটা রুম, হ্যাভক কিছু হাইফাই নয়, 1100 টাকা নিয়েছে। তো এখানে একটা কাপবোর্ড মতন আছে, ডিসেন্ট বাথরুমও, এই যে বসা, মোটামুটি কাজ চালানোর মতন। রাতটা কাটিয়ে কালকে চলে যাব। সব আমাদের লাগে, সব ছড়ানো রয়েছে। 12টার মধ্যে চেক আউট, আমরা তার আগেই বেরিয়ে যাব। তো এই ব্লগটাকে আর আমি বেশি বাড়াবো না, কারণ অনেকটাই অলরেডি লেন্দি হয়ে গেছে। তো কালকে আবার বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো তাও খাওয়ার ডেসক্রিপশনটাও একটু বলে দিই। তখন তো বললামই রুটি আর মাংস খাবো। রুটি মাংসতে আমাদের বিল হয়েছে, রুটি মাংস আর জলে বিল হয়েছে 250 টাকা। 7খানা রুটি আর 1 প্লেট চিকেন কষা। তো তাতে 250 টাকা হয়েছে। আমরা একবার হোটেলের পাশেই ছিল, সেখান থেকে খেয়ে এসেছি। আর হোটেল থেকে আর কিছু খাইনি, এখানে একটু ওভার প্রাইস দেখে মনে হলো, সেই জন্য আমরা বাইরে থেকেই খেয়ে চলে আসলাম। এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, এখনই শোবো, কারণ ঘুমে পুরো চোখ বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে গ্যাংটকের আবার নতুন এপিসোডে। তো ততক্ষণ চলো, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।